আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি আপনাদের সাথে আজকে যোগদান করতে একটু সময় বেশি নিয়ে ফেলতে হয়েছে আমার কিছু কারিগরি ত্রুটির কারণে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই ক্লাসে আপনারা যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার এই ক্লাসটি উপভোগ করবেন এবং আমার সাথে থাকবেন এই 30টি মিনিট, আমি এটাই আশা করব। ধন্যবাদ। আসো ছাত্ররা, আমরা এমনি লেট করে ফেলেছি, আমরা একটু আমাদের ক্লাসের দিকে চলে যাই। আজকে ক্লাস কি হবে এটা আমরা জানি, তাই এটা নিয়ে আর কথা বলছি না। এটাও আমরা জানি যে আমাদের কি কি এইমস গুলো ছিল, এটাও আমরা জানি যে শর্ট রেজিস্ট্রেশনে কি আছে। এখন আসি আমরা সে যা পড়বো, আমরা সে যা জানবো। মেনশন দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োড, মেনশন দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ সিরিজ কানেক্টেড ডায়োড, মেনশন দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালাল কানেক্টেড ডায়োড। এই তিনটা টপিকস, রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স, সিরিজ কানেক্টেড ডায়োড এবং প্যারালাল কানেক্টেড ডায়োড, এই তিনটা বিষয়ের উপর আজকে আমরা জানবো। আমরা যাই। আমি একটা চিত্র দিয়েছি, এই চিত্রে দেখা যাচ্ছে অনেকগুলো কিছু একটা মুভমেন্ট করছে, যেগুলো বড় বড় গোল গোল ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এগুলো হোল। ঠিক আছে, এখন যে ঘটনাটা ঘটলো, সুইচটা অফ হওয়া সত্ত্বেও যে তিনটা ইলেকট্রন তিনটা হোলের সাথে কি হয়ে গেল, সংযুক্ত হয়ে গেল। কেন সংযুক্ত হলো? আমরা জানি যে দুটো ডায়োডের দুটো জাংশন যখন সৃষ্টি করে, দুটো পি এবং এন টাইপ লেয়ার যুক্ত হয়ে, তখন ওই জাংশনের মধ্যে ডিফিউশন কারেন্ট হয়, আর সেই জন্য ওখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, যেটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। সেটা আমরা জানি 0.7 এবং 0.3 ফর জার্মেনিয়াম, 0.7 ফর সিলিকন সেমিকন্ডাক্টর। এখন এই অফ অবস্থায় এখানে ব্যারিয়ার পটেনশিয়াল আছে। আমি যদি তাকে ফরওয়ার্ড বায়াস করে কি হয় দেখি। ফরওয়ার্ড বায়াস আমি দিলাম, ফরওয়ার্ড বায়াস দিলে দেখা গেল হোলগুলো ধাবিত হচ্ছে ইলেকট্রন সংগ্রহের জন্য নেগেটিভ প্রান্তের দিকে, ইলেকট্রনগুলো ধাবিত হচ্ছে পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হয়ে অ্যানোডের দিকে। তাহলে কি বুঝলাম? আমাদের কন্ডাকশন শুরু হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। দেখা যাক কি হয়। চলছে। এখন হঠাৎ করে দেখা গেল আমরা রিভার্স করে দিলাম। কিভাবে রিভার্স করলাম একটু লক্ষ্য করতে হবে। এখানে ব্যাটারি কিন্তু পাল্টে গেছে। এই ব্যাটারির ক্যাথোডের সাথে যুক্ত হয়ে গেছে পজিটিভ, আর এখানে নেগেটিভ যুক্ত হয়ে গেছে অ্যানোডের সাথে, যার ফলে এটা হয়ে গেল রিভার্স বায়াস। এর জন্য হচ্ছে কি, এখন এই হোলগুলো ইলেকট্রন সংগ্রহের জন্য চলে আসছে অ্যানোড টার্মিনালের দিকে, আর ইলেকট্রনগুলো এই পজিটিভের আকর্ষণে চলে আসছে ক্যাথোডের পাশের টার্মিনালের দিকে। যার ফলে হচ্ছে কি, ইলেকট্রনগুলো চলে আসছে পজিটিভ প্রান্তে, আর এখান থেকে ইলেকট্রন যাচ্ছে অ্যানোড প্রান্তে। এর ফলে এখানে সৃষ্টি হচ্ছে নেগেটিভ আয়ন, এখানে সৃষ্টি হচ্ছে পজিটিভ ডোনার আয়ন। ইলেকট্রন দান করে আর এরা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন। যার ফলে এভাবে রিভার্স বায়াস যদি আরো কিছুক্ষণ চলতে থাকে, তাহলে আমরা দেখবো যে পটেনশিয়ালের ব্যারিয়ারের সাইজটা আরো বেড়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? 0.7 ভোল্ট পটেনশিয়াল ব্যারিয়ার থাকে, রিভার্স বায়াস করলে তা আরো বাড়ে, এবং ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে সেই রিভার্স কন্ডিশনটা উঠে যায়। ফরওয়ার্ড ব্লকিং মোডে 0.7 ভোল্ট পরে ওই পিএন জাংশন ডায়োডের মধ্য দিয়ে পুরোপুরি কন্ডাকশন তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা ডায়োডের সম্যক ধারণা পেলাম, এবং এই আইডিয়াটা কিন্তু আমাদের একটু পরে আবার কাজে লাগবে। যারা ডায়োড সম্পর্কে প্রশ্ন করেছিলে তারা নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই না? ওটা লিখে জানাবে তোমরা স্যাটিসফাই কিনা। থ্যাংক ইউ। আমরা যাই পেছন সামনের দিকে যাই। এখন আমি সরাসরি চলে যাচ্ছি মেনশন দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োড। আমি মাঝখানে লিখেছি এফবিডি। এফবি হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ, যেটা 1.3 থেকে 3.6 ভোল্ট আমরা পাই কিসের জন্য? পাওয়ার ডায়োডের জন্য। আমরা জানি যে এটা পি টাইপ, এটা এন টাইপ, এখানে আছে একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ড্রিফট রিজিয়ন। এই ড্রিফট রিজিয়নটাই কিন্তু মূলত চার্জের স্তর জমা হয়। এখানে লক্ষ্য করি পি টাইপের দিকে রয়েছে নেগেটিভ চার্জ, আর এন টাইপের দিকে রয়েছে পজিটিভ চার্জ। ঠিক আছে, যখন আমরা রিভার্স বায়াস করব, সেই রিভার্স বায়াস কন্ডিশনে এখানে এই পজিটিভ নেগেটিভ চার্জগুলো জমা হয়ে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করবে, কিন্তু এই এলাকার মধ্যে কোনো ধরনের মোবাইল চার্জ ক্যারিয়ার ইলেকট্রন বা হোল অবস্থান করতে পারবে না। আর এই থিকনেসের উপরে নির্ভর করে এই ডায়োডটির পিক ইনভার্স ভোল্টেজ বা ম্যাক্সিমাম রিভার্স রিপিটেটিভ ভোল্টেজের মান কত হবে। ঠিক আছে, আমি এই ডায়োডের ভিতরে স্ট্রাকচার নিয়ে একটু বললাম। এই ডায়োডটার এই ডিপ্লেশন লেয়ার যেই জায়গায় হবে সেই জায়গায় নিয়ে একটু বললাম। আর এখানে আমরা দেখতেছি যে এই ফরওয়ার্ড বায়াসটা আছে, ফরওয়ার্ড বায়াস থেকে এটা নেমে এখানে এসেছে। আমরা লিখেছি আইআরআর, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ। ঠিক আছে, রিভার্স কারেন্ট, সরি রিভার্স কারেন্ট। আর এখান থেকে এই যে নিচের দিকে নেমে আসলো, এই জায়গায় হচ্ছে জিরো লেভেল, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স। ঠিক আছে, এই রিভার্সটা ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হয়ে সে আবার জিরো পজিশনে চলে আসছে, অর্থাৎ তার কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে ঘটনা,
এটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। কিরকম সেটা, যে একটা ডায়োড ফরওয়ার্ড থেকে পুরোপুরি রিভার্স কন্ডিশনে আসার জন্য যে বৈশিষ্ট্য সে প্রদর্শন করে সেটাকে বলা হয় রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থান, একটা ডায়োডের দুইটা সুইচিং স্টেট আছে, একটা ফরওয়ার্ড একটা রিভার্স, একটা অন একটা অফ। ঠিক আছে, ফরওয়ার্ড মানে অন আর রিভার্স মানে অফ। এই দুইটা সুইচিং স্টেটের মাঝখানে যে অল্প সময়ের জন্য সে অবস্থান করে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ফরওয়ার্ড থেকে রিভার্স হওয়ার জন্য যে সময়টা সে নেয়, সে সময় সে যে বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটাই হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডায়োড ইজ অ্যাকচুয়ালি দ্য টার্ন অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে অল্পক্ষণের জন্য, ক্ষণস্থায়ী পোর্শন অফ দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে সেটা আমরা করলাম। এরপরে আসছি, this is the important process of turn off transient which is known as the reverse recovery. উপরের পড়াটাতে কি বলা হয়েছে, যখন আমি এই ডায়োডটা ফরওয়ার্ড থেকে রিভার্স করব, রিভার্স করার সাথে সাথে কিন্তু এই জাংশনের মধ্যে যেই চার্জ ক্যারিয়ার গুলো রয়েছে মেজরিটি এবং মাইনরিটি, তারা কিন্তু সাথে সাথে তাদের নিজস্ব এলাকায় ফিরে যেতে পারবে না। যেতে যে সময় নেবে, কিছুক্ষণ সময় সে নেবে, ওই সময়টার মধ্যে কি হবে, যেই ঘটনাটা ঘটে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি। তাই সংজ্ঞাতে কি বলছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্রসেস, এটা একটা পদ্ধতি অফ দ্য টার্ন অফ ট্রানজিয়েন্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য রিভার্স রিকভারি। অর্থাৎ একটা ডায়োড ফরওয়ার্ড কন্ডিশন থেকে রিভার্স কন্ডিশনে একেবারে জিরো কারেন্ট পর্যন্ত পৌঁছার সময় যেই ট্রানজিয়েন্ট বা সময় বা যে অল্প ঘটনাটি ঘটে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সটে যাই। এখানে দেখো আমি দুটো ছবি এখানে দিয়েছি। দুটো ছবি দেওয়ার পিছনে কারণ আছে। প্রশ্ন আসতে পারে যে আমার যেই লেয়ারটা রয়েছে এপিটেক্সিয়াল লেয়ার বা মধ্যবর্তী যে ড্রিফট রিজিয়ন রয়েছে, আমার পটেনশিয়াল ব্যারিয়ারটা কতটুকু হয়। দেখা যাচ্ছে যে আমরা এই ডায়োডকে তার পটেনশিয়াল ব্যারিয়ারের গুরুত্বের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করেছি, একটা নন পাঞ্চ থ্রো ডায়োডস আর একটা হচ্ছে পাঞ্চ থ্রো ডায়োডস। এখানে দেখো লেখা আছে নন পাঞ্চ থ্রো ডায়োড। কি লেখা আছে? নন পাঞ্চ থ্রো। এটার অর্থ কি? এটার অর্থ হলো, দেখো এই লেয়ারটা আর এই লেয়ারটা সমান, এটা এবং এটা সমান। অর্থাৎ পটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন রিজিয়ন যখন তৈরি হয় তখন শুধুমাত্র এই এপিটেক্সিয়াল লেয়ার বা ড্রিফট রিজিয়নের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে, সেটা কোথায় যায় না। সেটা দুপাশের পি বা এন টাইপের ভেতরে সেই ডিপ্লেশন লেয়ারের কোনো অংশ প্রবেশ করে না। আর এখানে দেখো রিভার্স বায়াস কন্ডিশনের মধ্যে এই লেয়ারটা এই লেয়ার চেয়ে বড়, এটা ছোট। এর অর্থ হচ্ছে যেই ড্রিফট রিজিয়ন রয়েছে সে পটেনশিয়াল ব্যারিয়ারটা ড্রিফট রিজিয়ন পার করেও এদিকে পি টাইপ এবং এদিকে এন টাইপের দিকে কিছুটা অংশ দখল করেছে। তাহলে আমরা দেখলাম যে এই পটেনশিয়াল ব্যারিয়ারটা কোথায় তৈরি হয়? ড্রিফট রিজিয়নে তৈরি হয়। কখনো কখনো ডায়োডের গঠন ভেদে সেটা পি এবং এন টাইপের মধ্যে বিস্তৃত হতে পারে। তাহলে আমরা আরো দুটো নতুন পাওয়ার ডায়োডের ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া পেলাম, তাই না? সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ারের পুরুত্বের উপর। সামনের দিকে যাই। দেখো স্টেপ দ্য রিভার্স রিকভারি প্রসেস। রিভার্স রিকভারি প্রসেসের স্টেপ মানে হচ্ছে একটা ডায়োডকে যখন আমি ফরওয়ার্ড থেকে হঠাৎ করে রিভার্স করব তখন কি সাথে সাথে সেই ডায়োডটা রিভার্স হয়ে যাবে? হবে না। ফার্স্ট কি হবে? স্টোরড মেজরিটি মাইনরিটি চার্জ অফ ডিপ রিজন ইজ রিমুভড সো দ্যাট দ্য জাংশন কুড বি রিভার্স বায়াস। এটার কথা বলা হচ্ছে যে এখানে যেই চার্জ ক্যারিয়ার গুলো ছিল সেই চার্জ ক্যারিয়ার গুলো কি হবে? রিমুভ হবে। কোথায় যাবে? পোলগুলো এদিকে চলে যাবে, ইলেকট্রন এদিকে চলে যাবে, এখানে চার্জ ক্যারিয়ারের সৃষ্টি হবে। সরি, এখানে চার্জের সৃষ্টি হবে, এদিকে সৃষ্টি হবে নেগেটিভ চার্জ, এদিকে সৃষ্টি হবে পজিটিভ চার্জ। নেক্সট কি বলছে? the sweeping and the recombination lead to the expansion the depletion region। অর্থাৎ কিছু কিছু যদি থেকে থাকে চার্জ ক্যারিয়ার গুলো মেজরিটি মাইনরিটি, তাহলে সেগুলো একেবারে পরিষ্কার হয়ে যার যার জাংশনে চলে যাবে এবং ডিপ্লেশন রিজিয়নটা ধীরে ধীরে এই অংশের মধ্যে ডেভেলপ করতে থাকবে। অর্থাৎ এভাবে এই রিজিয়নটাকে ডেভেলপ করে এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে। আর এই পটেনশিয়াল ব্যারিয়ারটা পরিমাণ কতটুকু হবে, তার পিক ইনভার্স ভোল্টেজের ক্যাপাসিটি কত হবে, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি যে এই ডিপ্লেশন রিজিয়নের ডপিং লেভেলের উপরে নির্ভর করে নির্ধারিত হবে যে আমার এই পাওয়ার ডায়োডটা কত ভোল্টেজ রিভার্স ভোল্টেজ সহ্য করতে পারবে, তার পিক ইনভার্স ভোল্টেজ কত হবে। আবার কি বলেছে? During forward bias on a state, the drift region contains majority minority charge carrier due to double injection। অর্থাৎ এদিক থেকেও চার্জ ক্যারিয়ার ঢোকে, এদিক থেকেও চার্জ ক্যারিয়ার ঢোকে।
until this stored minority charge carrier decay, যতক্ষণ পর্যন্ত এরা চলে যাচ্ছে না, the forward current flows with the decaying nature during time period 3, অর্থাৎ এখান থেকে সে ফরওয়ার্ড বায়াস আমি অফ করে দিয়েছি, অফ করে দেওয়া মাত্রই কিন্তু সে জিরো লেভেলে চলে আসেনি, তার ভেতরে যে চার্জ ক্যারিয়ার গুলো ছিল সেই চার্জ ক্যারিয়ার গুলোর জন্য ফরওয়ার্ড কারেন্টটা কমে জিরো লেভেলে আসতে সে কিছুটা সময় নিয়েছে, সেই সময়টা মান আমরা ধরেছি T3। এখানে যেটা দেখতে পাচ্ছ DIR ডিভাইডেড বাই DT, এটা হচ্ছে রিভার্স কারেন্ট যেটা প্রবাহিত হবে রিভার্স বায়াস কন্ডিশনে, সেটা স্লোপ বা সেটা রেট, যে রিভার্স কারেন্ট রেট উইথ দ্য টাইম। আসি আমরা এখন নেক্সট স্টেজে আমরা চলে যাই। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি যে ফরওয়ার্ড কন্ডিশন থেকে রিভার্স করা মাত্রই কিন্তু সে রিভার্স কন্ডিশনে যাবে না, সে যে চার্জগুলো এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে রয়েছে, এই এপিটেক্সিয়াল লেয়ারের মধ্যে রয়েছে, এই ডিপড রিজিয়নের মধ্যে রয়েছে, এই চার্জগুলো ডিকেট ডাউন হয়ে ফরওয়ার্ড কারেন্টকে জিরো করার জন্য সে একটা সময় নেবে, সেই সময়টাকে আমরা বলেছি T3। নেক্সট আমরা সামনে যাই, দেখো এবং বলছে আফটার দ্য টাইম পিরিয়ড 3 দ্য রিভার্স কারেন্ট বিগিনস লো, এরপরে যে টাইম পিরিয়ড 3 এর পরে রিভার্স কারেন্টটা ফ্লো করা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি রিভার্স কারেন্টটা ফ্লো করছে, কিন্তু সেটাও কিন্তু খুব অ্যাব্রাপ্টলি নামছে না, গ্রাজুয়ালি নিচের দিকে নেমে একটা ভ্যালুতে এসে থেমেছে, সেটাকে বলা হচ্ছে আইআরআর, অর্থাৎ রিভার্স রিকভারি কারেন্ট। ওকে, as the stored majority carrier and the drift region decreases, ohmic resistance R drift region increases, which causes beyond to decrease quickly to T3 after T3, অর্থাৎ এখানে যে ইয়েটা রয়েছিল ক্যারিয়ার রয়েছিল সেগুলো আস্তে আস্তে ডিকে হয়ে গেল, ডিকে হওয়ার পরে এখানে একটা ohmic রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে এবং সেটা T3 এর পর থেকে আমরা T4 পর্যন্ত দেখতে পাবো। দেখা যাক কি হয়। Reverse current increases to the maximum when all charges in the depletion region flow out, যখন সব ডিপ্লেশন রিজিয়ন থেকে সমস্ত চার্জ ক্যারিয়ার গুলো তার যার পোর্শনে চলে গেছে, তখন একটা ম্যাক্সিমাম কারেন্ট হয়ে গেছে, সেটা কত IRR। কোথায় পেয়েছি? এই IRR। ঠিক আছে, আফটার দ্য ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট এট দ্য এন্ড T4 টাইম শেষ, T5 টাইম শুরু, তখন আস্তে আস্তে যে রিভার্স কারেন্টের ম্যাক্সিমাম ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে 25% পর্যন্ত যখন আসবে, তখন এই অংশটাকে কি বলা হচ্ছে? রিভার্স রিকভারি টাইম। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের কারেন্ট জিরো থেকে শুরু করে রিভার্স কারেন্ট ম্যাক্সিমাম রিজিয়ন ক্রস করে তার 25% মান পর্যন্ত আসছে, যে সময়টা নেয় সেটাকে বলা হয় TRR বা রিভার্স রিকভারি টাইম। দেখা যাক কি হয়। Very few majority charge carrier at the left and reverse current decreases and depletion region increases. Voltage across the diode attains negative value when depletion region expanded further. ঠিক আছে, flow the reverse current to the negative direction cause the negative voltage drop, অর্থাৎ যখন T4 অতিক্রম করে ম্যাক্সিমাম হয়ে সে জিরোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু ফরওয়ার্ড কারেন্টের বিপরীত, অর্থাৎ নেগেটিভ কারেন্ট শো করেছে, এবং সেটা আমরা দেখেছি T4 সময়ে ম্যাক্সিমাম ছিল, T5 সময়টা হচ্ছে 25% পর্যন্ত পৌঁছতে। কখনোই আবার ধরে নেবে না যে একেবারে জিরো পর্যন্ত পৌঁছতে, জিরোর আগেই ম্যাক্সিমাম মানের 25% পৌঁছা পর্যন্ত যে সময়টা সে নিয়েছে, অর্থাৎ T4 এবং T5 দুটোকে যুক্ত করেই বলা হচ্ছে রিভার্স রিকভারি টাইম। তার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমাদের বের করতে হয়, কারণ এখানে তিনটা বিষয় জড়িত: রিভার্স রিকভারি চার্জ, রিভার্স রিকভারি কারেন্ট, রিভার্স রিকভারি টাইম। এই রিভার্স রিকভারি টাইমের ভেতরে আমরা লক্ষ্য করছি যে এখানে একটা ত্রিভুজ আকৃতির শেপ আমরা পেয়েছি, একটা কার্ভ আমরা পেয়েছি, ঠিক না? এটা দিয়েই আমরা আমাদের ইকুয়েশনটা ডেভেলপ করব। চলো আমরা ধারাবাহিকভাবে আসি। টাইম ইজ টেকেন বাই রিভার্স রিকভারি কারেন্ট টু বিকাম ম্যাক্সিমাম IRR। T4 সময়ের ভেতরে সে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কত? IRR। কোথায় পেয়েছি? এখানে পেয়েছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখো একটা কারণে। টাইম when charge from depletion region is removed, অর্থাৎ এই T4 সময়ে ডিপ্লিশন রিজিয়নের চার্জ রিমুভ হয়। T5 the time is taken by reverse recovery current to decrease 25%, অর্থাৎ IR ম্যাক্সিমাম ভ্যালু থেকে 25% ডিকেট ডাউন হতে যে সময় নেয় সেটাকে বলা হয় T5। এই T5 সময়ে আসলে কি ঘটে? টাইম when charge from semiconductor region is removed, অর্থাৎ T4 সময়ে ডিপ্লিশন রিজিয়ন থেকে চার্জগুলো রিমুভ হয়েছিল, আর T5 সময়ে কি হয়েছে? সেমিকন্ডাক্টর রিজিয়ন থেকে চার্জগুলো রিমুভ হয়েছে। ওকে, এখন আমরা আসি
T4 এবং T5 পাওয়ার পরে একটা ফ্যাক্টর আসে, এটাকে বলা হয় S ফ্যাক্টর, স্ন্যাপিনেস ফ্যাক্টর অর সফটনেস ফ্যাক্টর। T5 বাই T4, T5 বাই T4। এই স্ন্যাপিনেস ফ্যাক্টরের উপরই নির্ভর করে আমার পাওয়ার ডায়োডটার সুইচিং স্পিড কত, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। কি নির্ভর করে? এই ডায়োড এস এর উপরে নির্ভর করবে আমার ডায়োডের সুইচিং স্পিড কত। এখন আসি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি TRR সমান T4 যোগ T5 রিভার্স রিকভারি চার্জ। এই যে ত্রিভুজ আকৃতির অংশটা দেখছো, যে 0 থেকে শুরু করে 25% পর্যন্ত পৌঁছার সময় যে ত্রিভুজ আকৃতি শেপটা আমরা পেয়েছি, এর ভিতরে চার্জ সঞ্চিত আছে। কি সঞ্চিত আছে? চার্জ। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি মাঝখানে। তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এখানে ম্যাক্সিমাম হচ্ছে IR, এখানেও IR, আর এখানে হচ্ছে T4, এখানে হচ্ছে T5। তাহলে আমরা ক্ষেত্রফলের হিসাব করলে কি পাই? QRR, অর্থাৎ এই এলাকার মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে T4 সময়ে সঞ্চিত চার্জ, T5 সময়ে সঞ্চিত চার্জ। সো হাফ IRR T4, হাফ IRR T5। তাহলে আমরা টোটাল চার্জ পাচ্ছি কত? হাফ IRR TRR, কারণ আমরা জানি T4 প্লাস T5 সমান TRR। ওকে, তাহলে আমরা চার্জের পরিমাণ পেয়ে গেলাম, TRR পেয়ে গেলাম। আমরা এখন কারেন্টটা দেখি কি হয়। আমরা ইকুয়েশন থেকে লিখতে পারি IRR অর্থাৎ ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট যেটা আমরা পেয়েছি, সেটা হলো T4 di/dt। di/dt হচ্ছে স্লোপ বা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ দ্য টাইম অফ রিভার্স কারেন্ট, অর্থাৎ রিভার্স কারেন্টের পরিবর্তন। সেই পরিবর্তনটা আমরা T4 এর সাথে যদি গুণ করি, তাহলে আমরা সেই কারেন্টের মানটা পেয়ে যাব। এখন আমরা ইকুয়েশনটাকে ডেভেলপ করি। এক নাম্বার ইকুয়েশনে আমরা পেয়েছিলাম IRR সমান 2QR ডিভাইডেড বাই TRR। দেখি, এই যে এখান থেকে পেয়েছি, ঠিক আছে। IRR সমান এই QR, IRR TR হাফ। 2 নাম্বার ইকুয়েশন নাম দিয়েছি। তদ্রুপভাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এখান থেকে এটাকে চেঞ্জ করে T4 di/dt IR এর মানটা এখানে বসিয়ে দিলাম। কোত্থেকে? এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, এখান থেকে ইকুয়েশনটা কি আসছে? T4 TRR 2QRR ডিভাইডেড বাই di/dt। এটা আমি কি পেয়েছি? TRR। তাহলে আমি অলরেডি চার্জ পেয়েছি, কারেন্ট পেয়েছি, আর TRR ও পেয়েছি। এখন আসি আমরা সফটনেস ফ্যাক্টরের ব্যাপারে কি বলছে। এই স্টেপিনেস S is neglected as 0। আমি এটাকে কেন নেগলেক্ট করব? নেগলেক্ট করার পেছনে যে কারণ, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সফট রিকভারি, আর এটাকে বলা হচ্ছে হার্ড রিকভারি বা অ্যাব্রাপ্ট রিকভারি বা স্যাপিয়েস্ট রিকভারি। অর্থাৎ এখানে দেখো, এই অংশটা আর এই অংশটা বড়, অর্থাৎ সে স্লো রিকভার হচ্ছে, আর এখানে খুব দ্রুত অ্যাব্রাপ্টলি সে রিকভার হয়েছে। যদি সে অ্যাব্রাপ্ট রিকভার হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে যে T5 টাইমটা রয়েছে, কি রয়েছে? T5 রয়েছে, সে T5 এর মানটা 0। যে জন্য এখানে বলেছে যে T5 is very very lesser than T4। সেটা কখন? দ্য কন্ডিশন, যদি সেটা ফার্স্ট রিকভারি ডায়োড হয় এবং অ্যাব্রাপ্টলি কি পরিবর্তন হবে? আমার T5 সময়ের মধ্যে IRR থেকে 25% খুব দ্রুত পৌঁছে যাবে। সো আমরা T5 কে 0 ধরলে সফটনেস ফ্যাক্টর S সমান 0 লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা আসি TRR সমান 2QRR বাই di/dt, এবং ফ্রম দিস 2 or 3 ইকুয়েশন IRR সমান আমরা কি পেয়েছি? √2QRR I/dt। ঠিক আছে, এটা কিভাবে আসলো? এখানে আমরা যদি এটাকে সমাধান করি, অর্থাৎ T4 equal to TRR, T4 equal to TRR, কেন? কারণ আমরা T5 কে 0 ধরেছি, T5 কে 0 ধরেছি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রিভার্স রিকভারি কারেন্ট, এর আগে পেয়েছি রিভার্স রিকভারি চার্জ, আর আমরা তো জানি যে TRR সমান T4 প্লাস T5। ঠিক আছে, এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, সেই ফিগারটা হচ্ছে কারেন্টের জন্য। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোল্টেজের জন্য। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, ফরওয়ার্ড কন্ডিশনে এখানে ভি অন ছিল, ভি অন অর্থাৎ অন কন্ডিশনে ভোল্টেজ। এটা আমার কারেন্ট 0 হয়েছে, তখনও কিন্তু কিছুটা ভোল্টেজ ফরওয়ার্ড কন্ডিশনে ছিল। ঠিক যখনই ম্যাক্সিমাম রিভার্স কারেন্টটা এসেছে, তখনই ওই ফরওয়ার্ড ভোল্টেজটা 0 হয়েছে এবং ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে VRR এ চলে এসেছে। অর্থাৎ কারেন্ট যখন ম্যাক্সিমাম, তখনই কিন্তু সেই ভোল্টেজটা ডেভেলপ করেছে এবং 25% থেকে 0-তে আস্তে আস্তে সেই ভোল্টেজটা কিন্তু থেকে গেল। সেই ভোল্টেজটা, রিভার্স ভোল্টেজটা কিন্তু অ্যাক্রসে থেকে গেল, সেটা কিন্তু অ্যাবলিশ হয়ে যায়নি। তাহলে আমরা বুঝতে পারছি এখানেও কারেন্ট, এখানে ভোল্টেজ। যেহেতু T5 এর আগে ভোল্টেজ ড্রপ নাই, তাহলে শুধু T5 রিজিয়নের মধ্যে ভোল্টেজ ড্রপ সবচেয়ে বেশি হয় এবং পাওয়ার লস হয়। পাওয়ার লস হওয়ার কারণে
ডায়োড খুবই উত্তপ্ত হয়, যে কারণে এ ধরনের পাওয়ার ডায়োডের ক্ষেত্রে মাউন্টিং রাখতে হয় যাতে তাকে হিট সিঙ্কের সাথে লাগানো যায়। তাই T5টাকে যত কমানো যাবে তত পাওয়ার লস কমানো যাবে, তার সুইচিং স্পিডকে বাড়ানো যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আসো এবার এই কন্ডিশন দুটো আমরা পড়েছি, QRR দ্য টোটাল চার্জ স্টোরড ইন দ্য রিভার্স রিকভারি এবং দ্য রেট অফ চেঞ্জ অফ রিভার্স কারেন্ট, আর S হচ্ছে সফটনেস ফ্যাক্টর। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে যে T4 এ কি কাজ হয়, T5 এ কি কাজ হয়, QRR টোটাল চার্জটা কিভাবে হলো, এটাকে রিভার্স রিকভারি চার্জ কিভাবে আসলো, di/dt মানে কি, S সমান কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা সামনের দিকে যাই। এই চিত্রটাকে আমি আবার একটু বড় করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা পরে যখন আবার দেখবা লাইভ প্রোগ্রামটা, তোমরা পরে প্রত্যেকটা জিনিসকে একটু পুঙ্খানুপুঙ্খ দেখবা। এখানে ফরওয়ার্ড শেষ হলো, রিভার্স শুরু হলো, যেখানে ম্যাক্সিমাম কারেন্ট শেষ হলো ঠিক সেখান থেকে ভোল্টেজ ড্রপ শুরু হলো, আর যার ফলে এই T5 সময়ের মধ্যে পাওয়ার লস সবচেয়ে বেশি হয়। কনক্লুশনে কি পৌঁছতে পারি? TRR and IRR both depend on QRR। কিসের উপর নির্ভর করে? চার্জের উপর। চার্জ যদি বেশি হয় রিভার্স রিকভারি টাইম বেশি হবে, চার্জ যদি বেশি হয় কারেন্টও বেশি হবে। আর চার্জ ডিপেন্ড করে কার উপর? ফরওয়ার্ড কারেন্ট। অর্থাৎ একটা ডায়োড যত বেশি ফরওয়ার্ড কারেন্ট গ্রহণ করবে তার ওই ডিপ্লেশন রিজিয়ন বা ড্রিফট রিজিয়নের মধ্যে চার্জের পরিমাণও বেশি হবে। সেই চার্জের পরিমাণ বেশি হলে আমার IRR এর পরিমাণও বেশি হবে, সে কারণে ওই রিকভার্ড হয়ে রিভার্স বায়াস ফুললি রিভার্স বায়াস কন্ডিশনে ফিরে যেতে তার টাইমের পরিমাণও বেশি লাগবে। ঠিক আছে? S factor equals to unity, it's known as soft recovery power diode। অর্থাৎ হাই পাওয়ার লস হবে, কি হবে? হাই পাওয়ার লস। হাই পাওয়ার ইউনিটি মানে হচ্ছে, আমি যাই একটু, ইউনিটি মানে হচ্ছে এই অংশটুকু এবং এই অংশটুকু সমান। যদি সেটা হয় তাহলে সফটনেস ফ্যাক্টরে এখানেও যা এখানেও তা, অর্থাৎ T5 T4 সমান হলে S হবে 1। সেজন্যই বলছে S ফ্যাক্টর ইউনিটি হলে সেটা হবে সফট রিকভারি ডায়োড। ফর S ফ্যাক্টর লেস দেন ইউনিটি হলে ফাস্ট বা হার্ড অথবা স্ন্যাপি রিকভারি ডায়োড, যেটাতে পাওয়ার লস হবে কম, কারণ T5 রিজিয়ন লাগবে কম। ঠিক আছে? S factor indirectly indicates the voltage transient that occurs upon the turn off of the voltage. Low S factor implies high transient over voltage, while high S factor implies low frequency reverse voltage। এখানে যেটা বলা হচ্ছে, যদি S factor হাই হয়, S factor হাই হলে কি হবে? S factor হাই হলে তার অসিলেটরি ভোল্টেজ অর্থাৎ তার ওয়ার্কিং ফ্রিকোয়েন্সিটা কম হবে। আর যদি সেটা কি হয়, S ফ্যাক্টর যদি হাই হয়, আর টোটাল পাওয়ার লস ডিউরিং টার্ন অফ দ্য প্রোডাক্ট অফ ডায়োড কারেন্ট এন্ড ভোল্টেজ ডিউরিং TRR। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আমাদের S ফ্যাক্টরের উপর কিন্তু আমাদের একটা ডায়োডের অনেকগুলো বৈশিষ্ট্য নির্ভর করছে যখন সে ফরওয়ার্ড থেকে রিভার্স কন্ডিশনে যাবে। এখানে আবার বলেছি কি, মোস্ট অফ দা পাওয়ার লসেস অকার্স ডিউরিং T5। তাহলে আমরা সামনের দিকে যাই। এটা বোঝা গেছে যে QRR, IRR, TRR, S ফ্যাক্টর এই চারটা বিষয় আমার রিভার্স রিকভারির বৈশিষ্ট্যের উপর কতটুকু প্রভাব রাখছে, আর এই প্রভাবের কারণে আমার একটা ডায়োডের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়ে যাবে। Importance of reverse recovery characteristics. When the diode takes a transition from forward bias to reverse bias condition, then due to the delay caused to the follow reverse recovery current and the blocking time increases. Therefore, it affects the switching action in the diode, which reduces switching speed। অর্থাৎ বলা হচ্ছে যে রিভার্স রিকভারি টাইমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রিভার্স রিকভারি টাইম যদি বেশি লাগে তাহলে তার সুইচিং স্পিড কম হবে, রিভার্স রিকভারি টাইম যদি কম লাগে সুইচিং স্পিড বেশি হবে। আর যদি রিভার্স রিকভারি টাইম বেশি কিন্তু আমি তার টলারেন্সের বাইরে তাকে ফ্রিকোয়েন্সিতে কাজ করতে দিলাম, তাহলে ডায়োডটা আলটিমেটলি শর্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে IF is large, then TRR is large. IF is a small, TRR is small। যেটা আমি বলেছিলাম যে ফরওয়ার্ড কারেন্টের উপর নির্ভর করে, সেটা দেখানোর জন্য এটা রেখেছি। এটা আমরা আগে পড়েছি, এখন আবার একটু দিয়েছি তোমাদের রিকলিং এর জন্য, তোমরা বাসায় ভিডিওটা দেখে একটু দেখে নেবে। বিভিন্ন প্রকারের যে ডায়োড গুলো আছে এটাও তোমরা বাসায় দেখে নেবে, আমি এখন ব্যাখ্যায় যাব না। এখান থেকে কিছু ডেটা পাবে। আর এটা স্ট্যান্ডার্ড রিকভারি, এটাকে বলা হয় ফাস্ট রিকভারি, এটাকে বলা হয় আলট্রা ফাস্ট রিকভারি। এই জিনিসটা তোমরা বাসায় দেখবে।
আর এখানে যে তিন ধরনের ডায়োড আছে, একটা জেনারেল রেকটিফায়ার ডায়োড, ফার্স্ট রিকভারি ডায়োড, এসপোটি ডায়োড। এই তিনটা ডায়োড যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এর যে বৈশিষ্ট্য আছে সেটাও তোমাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা বাসায় বসে বিষয়টা দেখবে যে কি হচ্ছে, যে তিনটা ডায়োডের মধ্যে তাদের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কীভাবে তার কনস্ট্রাকশনের কারণে প্রভাবিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা অংশ 1.8। আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি যে রিভার্স রিকভারি কি জিনিস, রিভার্স রিকভারি কারেন্ট কি। ওকে, এখন আমাদের অনেক সময় ইন্ডাস্ট্রিতে ডায়োড থাকে, কিন্তু সেই ডায়োডগুলো হয়তোবা আমার যেই রিভার্স ভোল্টেজ ওভারকাম করতে হবে, যে পিক ইনভার্স ভোল্টেজ রয়েছে তার চেয়ে বেশি। ধরো আমার লাগছে 100 ভোল্ট, আমার কাছে আছে দুটো 50 ভোল্টের ডায়োড। কি আছে? দুটো 50 ভোল্টের ডায়োড। তাহলে আমি যদি সিরিজ করি তাহলে আমি পিক ইনভার্স ভোল্টেজের পরিমাণটাকে বাড়াতে পারবো। সে কারণে আমরা ডায়োডকে দুটো অংশে ভাগ করতে পারি কনফিগারেশনকে, সিরিজ কনফিগারেশন আর একটা হচ্ছে প্যারালাল কনফিগারেশন। কারেন্ট বৃদ্ধি করার জন্য প্যারালালি সংযোগ করলে কারেন্টকে বাড়ানো যায়, আর রিভার্স ভোল্টেজ বা ম্যাক্সিমাম রিভার্স রিপিটেটিভ ভোল্টেজকে বাড়ানোর জন্য সিরিজে কানেক্ট করা যায়। ঠিক আছে, রিভার্সের ভোল্টেজ আমি বাড়াবো, ঠিক আছে, কিন্তু কি হবে দেখো তো, রেজাল্টেন্ট ডায়োডস ফরওয়ার্ড ভোল্টেজ ইনক্রিজ। এতে করে আমার ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ যেটা 0.7 থাকে সেটা ডাবল হয়ে যাবে। রিভার্স ব্লকিং ক্যাপাবিলিটিস অফ দ্য ডায়োড আর ইনক্রিজড ইন সিরিজ কানেকশন। দেখা যাক কি হয়। তাহলে এখানে কি হচ্ছে, আমি ভিআই ক্যারেক্টারিস্টিক্স স্থাপন করেছি, সিরিজ কানেক্টেড ডায়োড দিয়েছি VD1 যোগ VD2, অর্থাৎ VD1 এবং VD2 যোগ করলে VS এর সমান হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যখন দুটো ডায়োডকে একত্র করে এভাবে সরবরাহ দেব, আমার কথা অনুযায়ী এটা যদি 50 হয়, এটা যদি 50 হয়, সাপ্লাই যদি 100 ভোল্ট হয়, তাহলে যে এটা টোটাল ব্লকিং ভোল্টেজ 100 ভোল্ট হবে সেটা কিন্তু ঘটে না। কেন ঘটে না? দুটো ডায়োডের বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা তারতম্য থাকে, যার ফলে দেখা যায় সিরিজ কানেক্টেড হওয়ার কারণে তাদের যেই রিভার্স কারেন্ট, সেই রিভার্স কারেন্টটা কি হয়, সমান থেকে যায়। আর সমান থেকে গেলে এই ভোল্টেজ সে আর শেয়ারিং করতে পারে না। তখন হয় কি, VD1 VD2 এর মধ্যে ভোল্টেজের তারতম্য দেখা দেয়, যার ফলে যখন একটা ডায়োড একটা ব্রেকডাউন ঘটে যাবে, আমার যেই উদ্দেশ্যে আমি দুটো ডায়োডকে সিরিজ করেছি সেই উদ্দেশ্য কিন্তু আমার চরিতার্থ হবে না। অর্থাৎ আমার দুটা ডায়োডের মাধ্যমে 50-50 যোগ করে 100 ভোল্ট ম্যাক্সিমাম রিভার্স রিকভারি, ম্যাক্সিমাম রিভার্স রিপিটেটিভ ভোল্টেজ তৈরি করা যাচ্ছে না। কার্ভি আমাদের বলে দিচ্ছে যে দুটো কারেন্ট, লিকেজ কারেন্ট যদি সমান, তাহলে অবশ্যই ভোল্টেজের মধ্যে তারতম্য দেখা যাবে। এতে করে আমার দুটো ডায়োডই পরপর নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে এই সমস্যা থেকে রিকভার করতে পারি দেখি। এখানে আমরা কি দিয়েছি, সিরিজে দুটো রেজিস্টর দিয়েছি সমমানের। এতে করে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ শেয়ারিং নেটওয়ার্ক। এতে করে এই ভিএসএসটা ইকুয়ালি, এখানে যদি 100 হয় তাহলে এখানে 50, এখানে 50 ভাগ হয়ে যাবে R1 এবং R2 যদি সমান হয়। এতে করে আমার কোনোভাবেই আর এখান থেকে দুটো ডায়োড পৃথকভাবে ব্রেকডাউন ঘটার সম্ভাবনা নেই। অবশ্যই আমরা এই দুটো ডায়োডের যেই পিক ইনভার্স ভোল্টেজ রয়েছে সেটাকে যোগ করে আমরা ডবল পিক ইনভার্স ভোল্টেজের সুবিধা আদায় করতে পারবো, এবং আমাদের সেই কাজে আমরা ডায়োডকে সিরিজ কানেক্টেড করে ব্যবহার করতে পারবো। কিভাবে হলো দেখো, এখানে আইএস যে কারেন্টটা রয়েছে সেটা দুটো অংশে আছে, একটা IS1 আর IR1, একটা IS1 IR1, আর এদিকে রয়েছে IS2 IR2। এই ইকুয়েশন থেকে আমরা আস্তে আস্তে দেখতে পারি VD1 equal to VD2 ডেফিনেটলি হবে। এরপরে কি আসছে, IR1 VD1 আমরা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। IR1 equal to VD1 divided by R1। ওকে, VD1 হচ্ছে এই ভোল্টেজটা, এটা VD2 এই ভোল্টেজটা। তাহলে এই কারেন্ট, এই R1 এই VD থেকে আমরা IR1 এর মান বের করেছি, এই মানটা বের করেছি। এবার IR2 এর মানটা বের করি। IR2 সমান বেরিয়েছে। ওকে, বের হওয়ার পরে আমরা দেখেছি যে এটা এবং এটা IS1 এবং VD1, অর্থাৎ এটা যোগ এটা এবং এটা যোগ এটা সমান, পরস্পর সমান, ঠিক আছে। সো VD1 প্লাস VD2 ইকুয়াল টু VS, দ্যাট ইজ আমাদের ভোল্টেজটা সঠিকভাবে D1 এবং D2 এর মধ্যে শেয়ারিং হয়েছে, যার ফলে আমরা কি সুবিধাটা পাচ্ছি, আমাদের দুটো কম ভোল্টেজের ডায়োডকে সিরিজে সংযুক্ত করে আমার টোটাল পিক ইনভার্স ভোল্টেজ বা টোটাল ম্যাক্সিমাম রিপিটেড ভোল্টেজের মানটা আমরা ডেভেলপ করেছি, যার ফলে এখানে তাদের দুটো কারেন্ট ভেরি হয়ে গেছে, ভেরি হয়ে ভোল্টেজটা সমান রয়েছে, ঠিক আছে, এবং আমাদের ভোল্টেজের মানও বৃদ্ধি পেয়েছে। কিন্তু পক্ষান্তরে আগে ছিল কি, পক্ষান্তরে আগে ছিল অন্যটা, যে এটা এক সময় এটা এক সময়,
ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ডায়োড সিরিজ কানেক্টেড করলেও সেই সিরিজ কানেক্টেড এর সাথে যদি আমরা সিরিজে দুটো রেজিস্টার সমমানের লাগিয়ে দিতে না পারি চিত্ররূপ অনুযায়ী, তাহলে আমরা ভোল্টেজটাকে শেয়ারিং করতে পারি না, যার ফলে দুটো ডায়োড একত্রে পিক ইনভার্স ভোল্টেজের উন্নতি ঘটাতে পারে না। আমরা এখন চলে যাই সার্জ ভোল্টেজ। সার্জ ভোল্টেজ আমরা অনেকে জানি না, তাই আমি চিত্রটা দিয়েছি। নরমালি ভোল্টেজ চলছে, মনে করো আমার লাইন ভোল্টেজ আছে কত, 220 ভোল্ট। হঠাৎ করে কোথাও একটা ফ্লাকচুয়েট হলো, থান্ডারিং হলো, পিক উঠে গেল, স্পাইক উঠে গেল। স্পাইক মানে হচ্ছে প্যারাক, অর্থাৎ খুব সরু একটা ভোল্টেজ উঠে গেল, এটাকে বলা হয় সার্জ ভোল্টেজ। কি বলা হয়? সার্জ ভোল্টেজ। এই ধরনের ভোল্টেজ যদি কখনো এসে থাকে, তাহলে তাকে প্রোটেক্ট করার জন্য এই রেজিস্টরের সাথে যদি দুটি সমমানের ক্যাপাসিটর যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই ভোল্টেজটা সি এবং সি টু এর মধ্যে ভাগ হয়ে গিয়ে আমার ডায়োড যে কোনো একটিকে সমূহ দুর্ঘটনা অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। আর সেই সার্জ ভোল্টেজকে শেয়ারিং এর জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করব। তাহলে আমরা সিরিজের যে কয়টা অংশ রয়েছে সবগুলো শেষ করলাম। এখন আমরা চলে যাই আমাদের প্যারালালের দিকে। তাহলে আমরা সিরিজ দিয়ে কি করলাম? সিরিজ কানেকশনের মাধ্যমে আমরা দুটো কম মানের পিক ইনভার্স ভোল্টেজ সম্পন্ন ডায়োড ধরে নিলাম 50, এটাও 50, দুটোকে যুক্ত করে আমরা টোটাল পিক ইনভার্স ভোল্টেজের মানকে 100-তে উন্নীত করেছি। কততে? 100-তে উন্নীত করেছি। ঠিক আছে, এই আরএস এবং সি1 এটাকে কিন্তু একত্রে আবার স্নাবার নেটওয়ার্ক বলা হয়। কি বলা হয়? স্নাবার নেটওয়ার্ক। অর্থাৎ এর সাথে সিরিজে এভাবে যদি প্যারালালে এবং দুটা সিরিজে যদি আমরা এই নেটওয়ার্কটাকে দিয়ে দিই, তাহলে এই সার্জ ভোল্টেজটা এই অংশে এবং এই অংশে ভাগ হয়ে ইকুয়ালি অ্যাবজর্ব হয়ে যাবে, যার ফলে কোনো ডায়োডের উপরে অতিরিক্ত ভোল্টেজের চাপ তৈরি হবে না। এই নেটওয়ার্ককে বলা হয় স্নাবার নেটওয়ার্ক। ওকে, এখন আসি আমরা প্যারালাল। ঠিক সিরিজের মতো প্যারালাল আমার কারেন্ট বাড়াতে হবে। D1 এবং D2 দুটো আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু আমি যদি রেজিস্টরটা না দিই সমান কারেন্ট কিন্তু ভাগ হবে না। কেন? যখন একটা ডায়োড আগে কন্ডাকশনে যাবে, একটা ডায়োড আগে যদি কারেন্ট বেশি নিয়ে নেয়, একটা ডায়োড নষ্ট হবে, তাহলে অতিরিক্ত কারেন্ট গিয়ে বাকি ডায়োডটাও আমার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দুটি সমমানের রেজিস্ট্যান্স যদি আমি লাগিয়ে দেই যেখানে R1 এবং R2 সমান, তাহলে কোনোভাবেই দুটো ডায়োডের মধ্য দিয়ে পৃথক রেটে কারেন্ট যেতে পারবে না। এখানেও যা কারেন্ট যাবে R2 তেও সেই কারেন্ট যাবে, যার ফলে কারেন্টটা ইকুয়ালি D1 এবং D2 এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আমার টোটাল কারেন্ট ক্যাপাসিটিকে বৃদ্ধি করবে। এখন আসি এটা স্ট্যাটিকের জন্য, ডিসির জন্য। যদি সেটা আবার ট্রানজিয়েন্ট সেকশনে হয় বা ভেরিয়েবল হয়, তখন কি হবে? যদি কোনো কারণে ভেরিয়েবলের D1 এর মধ্যে কারেন্ট বেড়ে যায়, তাহলে L1 এর মধ্যে কারেন্ট বাড়বে। L1 এ কারেন্ট বাড়লে এখানে ভোল্টেজ ইনডিউস বেশি হবে। L1 এবং L2 আবার ইন্ডাকটিভলি কাপলড, এখানে ভোল্টেজ বেড়ে গেলে এখানে কমে যাবে, এখানে বেড়ে গেলে এখানে কমে যাবে। এটা থেকে যেহেতু এখানে ইনডিউসড হয়ে যাবে, সাথে সাথে এটা লো রেজিস্ট্যান্স পাথের সৃষ্টি করবে, ফলে D1 থেকে কারেন্টটা শেয়ার হয়ে D2 এর মধ্যে গিয়ে সদা সর্বদা D1 এবং D2 এর মধ্যে সেই কারেন্টটা, ডাইনামিক কারেন্টটা, এসি কারেন্টটা তারা শেয়ার করে নেবে, যার ফলে D1 এবং D2 কোনোটি নষ্ট হবে না। তারা যতক্ষণ তাদেরকে আমরা কাজ করাতে চাই কাজ করতে পারবে। এই কাজটা কিভাবে সম্ভব হয়েছে? L1 এবং L2 কে কাপলিং করা হয়েছে বিপরীত। এটা যদি এখানে কারেন্ট বেশি যায়, সাথে সাথে এখানে ভোল্টেজ ইনডিউসড হবে, সেই ভোল্টেজের কারণে সেটা লো রেজিস্ট্যান্স পাথ হবে, যার ফলে এদিক থেকে কারেন্টটা শেয়ার করে D2 এর মধ্য দিয়ে L2 হয়ে প্রবাহিত হয়ে যাবে, ফলে কারেন্টটা ইকুয়ালি D1 এবং D2 এর মধ্যে শেয়ার হবে। এটা ছিল স্ট্যাটিক জন্য, এটা ছিল ডাইনামিকের জন্য। আমার এই লিটারেচারে সবগুলো লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়বে। আর ইংরেজি পড়তে হবে। তোমার কোনো ফ্যাক্টরিতে যাও, যেখানে যাও, ইংরেজি ছাড়া কিন্তু তুমি কোনো ম্যানুয়াল পাবা না। তোমার ইংরেজি যদি এখন থেকে না শিখো, তাহলে ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো মেশিন যদি তোমার সামনে দেওয়া হয়, তুমি মেশিনে কিছুই বুঝবে না, যেটা তোমার জন্য একটা চরম আকারে ডিসক্রেডিট হবে। সো ইংরেজিকে ভয় পাবে না, ইংরেজিকে আয়ত্ত করে নিয়েই তোমাকে সামনের পথটুকু চলতে হবে, এটা মনে রাখবে। কিন্তু তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো তোমরা বাসায় বসে সলভ করবে, চেষ্টা করবে, বাংলা করে নিতে পারবে, গুগল ট্রান্সলেটরের হেল্প নিতে পারবে। এতে করে হবে কি, বিভিন্ন শব্দের অর্থগুলো তোমাদের জন্য শেখাটা অনেক সহজ হবে, কারণ এটা কাজ না থাকলে তুমি কিন্তু কাজ করবে না। কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আমি প্রশ্ন দেখছি, হয়তো অনেকে প্রশ্ন করেছো। খুব একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না। না, এখানে অনেকে বলেছে আমি লাইভে নেইনি। লাইভে নিয়েছি, আমার একটু লেট হয়েছে, কারণ আমার ট্রান্সমিশনের সময় একটু সমস্যা ছিল। ঠিক আছে,
আমার কথা বক্সে যদি বাড়ি খায় ভলিউমটা একটু কমিয়ে নাও। ঠিক আছে, আমার টাইম প্রায় শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে কি কি পড়বো, আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ পাওয়ার ট্রানজিস্টর, সেগুলো পড়তে গিয়ে ক্লাসিফাই পাওয়ার ট্রানজিস্টর, ডেসক্রাইব দ্য construction and operation of IGBT, compare IGBT with MOSFET, mention the application of IGBT, describe the construction and operation of MCT। যদি সম্ভব হয় আমরা এই প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস বা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসকে নিয়েই আমরা আগামী ক্লাসটা পরিচালনা করব। ঠিক আছে, আমার মনে হয় আজকের মতো আমার বিদায় নেওয়ার পালা চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বরাবরের মতোই তোমাদের কাছে অনুরোধ থাকলো, ইংরেজি পড়বে, ইংরেজি পড়ে শেখার চেষ্টা করবে। টিচার তোমাদের বাংলায় বুঝিয়ে দেবে, ইংরেজিকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন যদি চর্চা করে তোমরা ইংরেজিটা আয়ত্ত করে নিতে পারো, তোমাদের পরবর্তীতে কর্মজীবনে গিয়ে তোমরাই লাভবান হবে। এটা কিন্তু মনে রাখবে, কারণ এখানে অনেক টেকনিক্যাল টার্ম আছে যেগুলো বাংলায় বলা সম্ভব না, বাংলায় অর্থ করাও সম্ভব না। তাই ইংরেজির দক্ষতা অর্জন করাটা একজন ইঞ্জিনিয়ারের জন্য অতীব জরুরি। এই কথাটাকে মাথায় রেখে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেমন? আল্লাহ হাফিজ। তাইলে সবাইকে ধন্যবাদ।